শিক্ষক থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল, মনোনয়নপত্র জমা। প্রতিদ্বন্দ্বী 11 দলের কর্নেল অলি। রাজধানীর পাম্পে তীব্র গ্যাস সংকট, বাসাবাড়িতেও চলছে না চুলা। অটোরিকশায় চার্জ দেয় বেড়েছে লোডশেডিং, দাবি জ্বালানি মন্ত্রী। সিরাজগঞ্জে প্রধান শিক্ষক ছাড়াই চলছে সহস্রাধিক বিদ্যালয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পাঠদান, শূন্য পদ পূরণের আশ্বাস কর্তৃপক্ষের। এবং ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়েও আলো ছড়াচ্ছে বাংলাদেশ, তানজিদের অর্ধশতকে শক্ত অবস্থানে টাইগাররা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। 20 আগস্ট 23তম রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ। তবে সব মহলে এখন আলোচনা কে হতে যাচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, যিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হবেন রাষ্ট্রপতি হিসাবে। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই পদে চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনীত করেছে দলটি। সব সমীকরণ মিললে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁয়ের মির্জাবাড়ির সন্তান। নাজমুল ইসলামের প্রতিবেদন। বিএনপির শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমাও দিয়েছে দলটি। জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে দলটির। সব সমীকরণের হিসেবে দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি। মির্জা ফখরুল ইসলামকে বলা হয় বিএনপির কাণ্ডারি। দলের চেয়ারপারসনের দীর্ঘ কারাভোগ, অসুস্থতা এবং ভাইস চেয়ারম্যানের প্রবাস জীবনের কঠিন সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন তিনি। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1972 সালে ঢাকা কলেজে বাংলাদেশ সিভিল সার্ভিসে শিক্ষা ক্যাডারের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বেশ কয়েকটি সরকারি কলেজে সফল শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 1979 সালের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এসে বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন মির্জা ফখরুল। 1986 সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। 1988 সালের ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলে, তখন মির্জা ফখরুল যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। 1992 সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি। 2009 সালে বিএনপির 5ম জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন তিনি। 2011 সালের 20 মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। দীর্ঘ 5 বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পর 2016 সালের 19 মার্চ দলটির 6ষ্ঠ জাতীয় সম্মেলনে মহাসচিব হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। 1991 সালে 5ম ও 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করলেও দুটিতেই পরাজিত হন তিনি। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়নে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই বছরের নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। 2006 সালের অক্টোবর পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে একই সঙ্গে ঠাকুরগাঁও 1 ও বগুড়া 6 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন তিনি। বগুড়া 6 আসনে নির্বাচিত হন। পরবর্তীতে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করেন ও নবগঠিত সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তিনি। যদি সব সমীকরণ মিলে যায়, 20 আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
গ্যাসের চাপ স্বল্পতায় রাজধানী সহ দেশ জুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভয়াবহ গ্যাস সংকট তৈরি হয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না চালকেরা। হাতে গোনা কিছু ফিলিং স্টেশনের সামনে সিএনজি ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারিতে সড়কে তৈরি হয়েছে যানজট। অন্যদিকে গ্যাসের সরবরাহ নেই বাসাবাড়িতেও, জ্বলছে না চুলা। শিগগিরই গ্যাস সমস্যার সমাধান চান সাধারণ মানুষ। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান বলেছেন, রাত 12টার পরও প্রায় 18,000 মেগাওয়াটের বিপুল চাহিদা দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ হলো ব্যাটারি চালিত রিক্সা ও ই বাইক, যেগুলো রাতে চার্জ দেওয়া হয়। এর একটি বড় অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জ করা হচ্ছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সরকার অভিযান চালাচ্ছে বলেও জানান মন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক সেন্টারে সিপিডির সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী। আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। যারা যে চার্জ করে, এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। প্রাউডলি বলতে হবে যে আমার দ্বারা এটা দেখে তারা দিন রাত 24 ঘন্টা এটার পিছনে লেগে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী ঢাকা গড়ে তোলা হচ্ছে, যে ঢাকা হবে প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, বাসযোগ্য, পরিবেশ বান্ধব। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন, মহাসড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, রাজধানীকে আরও নিরাপদ, মাদকমুক্ত, পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে নগরবাসীকে শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। ভোরে রাজধানীর দোয়েল চত্বরে ঢাকা হেরিটেজ সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তারা। গাছ লাগান, পরিবেশকে ভালোবাসুন, ঢাকা নগরকে ভালোবাসুন। আপনার যত্রতত্র আবর্জনা ফেলবেন না, রাস্তা পরিষ্কার রাখুন। তাহলে আমরা অনেক কিছু থেকে, মশা থেকে মুক্ত হতে পারবো, জলজট থেকে আমরা মুক্ত হতে পারবো। একটি সুন্দর ঢাকা আমরা পাবো। ঢাকাকে আমরা একটি নিরাপদ ঢাকা চাই, ঢাকাকে একটি পরিচ্ছন্ন এবং বাসযোগ্য ঢাকা চাই। সেই প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে মাননীয় প্রশাসক জনাব আব্দুস সালাম ভাইয়ের নেতৃত্বে আগামী ঢাকা গড়ে তোলা হচ্ছে, যে ঢাকায় প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, প্রতিটি নাগরিকের জন্য একটি স্বাচ্ছন্দ্য পরিবেশ থাকবে। রাজধানীর কাঁচা বাজারে আমদানির পর কাঁচামরিচের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 180 টাকায়। তবে কোনো কোনো বাজারে 220 টাকার বেশি দামও বিক্রি হচ্ছে। মরিচের দাম কিছুটা কমে এলেও এখনও প্রায় সব সবজির দাম 100 টাকার উপরে। একই সঙ্গে ডিম, মাছ ও মুরগির দাম বেড়েছে। তবে পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল সহ কয়েকটি পণ্যের দাম কমেছে। ফলে নিম্ন ও মধ্যবিত্তদের বাজারের পরিমাণ কমে আসছে। দর্শক, রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, রাজধানীর বাজারের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আমরা দেখেছি যে হচ্ছে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত যে মানুষগুলো আছে, যারা সীমিত আয়ের মানুষ, তাদের হচ্ছে আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্য পণ্যের বাজার। তো এই মুহূর্তে আমি যদি আপনাকে বাজারের দাম দরের কথা বলি, সেটি হচ্ছে সবজি, যেটি বলি সবজি, বেশিরভাগ সবজি হচ্ছে 100 টাকার ওপরে, এবং হচ্ছে লাউ বা কুমড়া জাতীয় যে সবজিগুলো আছে সেগুলোরও দাম বেড়েছে, এবং হচ্ছে বেগুন, করলা, বরবটি, যে সবজিগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয়, প্রতিদিনই মানুষের হচ্ছে পছন্দের তালিকায় থাকে, সেই সবজিগুলো সবগুলোই 100 টাকার ওপরে। তো যেই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলো আছে, তারা আসলে হিমশিম খাচ্ছে। এবং সকাল থেকে আমরা যাদের সাথে কথা বলেছি, তারা সবাই বলেছে যে তারা আগে যেখানে 1 কেজি কিনতো, এখন সেখানে অর্ধেক কিনছে। তো এতে করে এই পুষ্টির একটি ঘাটতি থেকে যাচ্ছে। আর আমি যদি হচ্ছে আপনাকে যে দামটা এখন হচ্ছে ভোক্তা পর্যায়ে আসছে, সেই দামটা কিন্তু আসলে কৃষক পাচ্ছে না। কৃষক পর্যায় থেকে মাঠ পর্যায় থেকে বাজার পর্যন্ত আসতে যে 4-5টি ধাপ পার হয়ে আসে, সেই প্রত্যেকটি ধাপে ধাপে দাম বাড়তে থাকে। তো এই জায়গাগুলোতে বারবারই হচ্ছে ভোক্তারা বলছে যেন সরকার কাজ করে এবং সিন্ডিকেট ভাঙার চেষ্টা করে। আবার আমি যদি আপনাকে গরিবের আমিষ যেই হচ্ছে ব্রয়লার মুরগি আর ডিমের কথা বলি, সেগুলি হচ্ছে
ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগির ডিম হচ্ছে এই মুহূর্তে 160 টাকা ডজন। তো এটি হচ্ছে নিম্নবিত্ত মানুষের জন্য আসলে এক ধরনের চাপ তৈরি হয় পরিবার চালাতে। এবং হচ্ছে যদি ব্রয়লার মুরগির কথা বলি, ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা কেজি। এই 200 টাকা কেজি হচ্ছে ব্রয়লার মুরগি কিনতে আসলে যারা নিম্ন আয়ের মানুষ তারা হিমশিম খাচ্ছে। আর যদি আমি মাছের কথা বলি, যেই সস্তার যে মাছ তেলাপিয়া পাঙ্গাস বা হচ্ছে চাষের যে মাছগুলো সেগুলোরও হচ্ছে এই মুহূর্তে দাম বেশি। একদম নিম্ন যেই দামটি সেটি হচ্ছে 300 টাকা। তো একদম ছোট মাছগুলো হচ্ছে চাষের 300 থেকে 450 পর্যন্ত কেজি। তো এই আসলে যে দামের যে ঊর্ধ্বগতি এটি হচ্ছে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তো সরকারের কাছে ভোক্তারা বারবারই বলছে যে বাজার যেন নিয়ন্ত্রণ করে। আমরা দেখেছি যে সরকার হচ্ছে শুল্ক তুলে দিয়েছে, কিন্তু সেটার আমরা বাজারে কোনো প্রভাব দেখিনি। এবং হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দ্রব্যমূল্যের যে হচ্ছে ঊর্ধ্বগতি সেটি মানুষের জীবন নাভিশ্বাস যে জায়গাটি, এবং সরকার পক্ষ থেকে বলেছে যে মূল্যস্ফীতি কমেছে জুলাই, কিন্তু আমরা বাজারে তার কোনো প্রভাব দেখিনি। আমরা দেখেছি যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে মানুষ তাদের হচ্ছে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং তারা হচ্ছে অনেক কম পণ্য কিনছে এবং সেই কম পণ্যের দিয়েই হচ্ছে সংসার চালানোর চেষ্টা করছে। তো এই মুহূর্তে সরকার যদি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত যেই ধাপগুলো আছে সেই জায়গাগুলোতে তদারকি করে তাহলে হয়তো বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ উষা। সিরাজগঞ্জে 1056টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। বছরের পর বছর ধরে এসব বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান দিয়ে। এতে প্রশাসনিক কার্যক্রম এবং পাঠদান ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্টরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে শূন্য পদ পূরণে শিগগিরই পদোন্নতির কার্যক্রম শুরু হবে। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জের চর রায়পুর মোহাম্মদিয়া ও হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান দুটিতে নিয়মিত পাঠদান চললেও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকরা। জেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র প্রায় একই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1672টি। এর মধ্যে 1056টিতেই প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে এইসব বিদ্যালয় চলছে চলতি দায়িত্বপ্রাপ্ত ও ভারপ্রাপ্ত প্রধান দিয়ে। উপজেলা ভিত্তিক হিসেবে বেশি শূন্যতা উল্লাপাড়ায়, সেখানে 168টি বিদ্যালয়ে নেই স্থায়ী প্রধান শিক্ষক। কাজীপুরে 159, শাহজাদপুরে 155, সিরাজগঞ্জ সদরে 140, রায়গঞ্জে 113, বেলকুচিতে 103, তারাশে 97, চোহালিতে 90 এবং কামারখন্দে 31টি বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়া। শিক্ষকরা বলছে দীর্ঘদিন প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম এবং পাঠদানে নানা জটিলতা তৈরি হচ্ছে। প্রধান শিক্ষক হিসাবে সেই সম্মানটা যদি না থাকে তাহলে স্কুল চালানো স্কুল পরিচালনা করা সমস্যা হয়। অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়ে আছে, সেটা প্রাথমিক শিক্ষার গুণগত মান অর্জনে বাধার সৃষ্টি হয়েছে। ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করলেও সহকারী শিক্ষকরা আগের মতোই বেতন পাচ্ছে। এই বিষয়ে হতাশা জানান অনেকেই। প্রধান শিক্ষকের পদোন্নতি দেওয়ার সাথে সাথে গ্রেডটাও যাতে চেঞ্জ হয়, তাহলে আমরা আর্থিকভাবে সফল হব এবং আমাদের পূর্ণ কর্মটা আমরা বিনিয়োগ করতে পারবো। আমরা চাই যে আমাদেরকে প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি দিয়ে কর্মস্থলে সঠিকভাবে যোগদান রেখে কাজকর্ম করার সুযোগ দিন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন পদোন্নতি সফটওয়্যার খুলে দেওয়া হয়েছে, প্রক্রিয়াটি সম্পন্ন হলে শূন্যপদ পূরণ হবে। ইতিমধ্যে সরকার আমাদের জন্য একটা পদোন্নতির একটা সফটওয়্যার তৈরি করেছেন, সেই সফটওয়্যার খুলে দেওয়া হয়েছে এবং উপজেলা পর্যায়ে বর্তমানে এই সফটওয়্যারে কাজ চলছে। সেখান থেকে গ্র্যাজুয়েশন তালিকা তৈরি হবে এবং পরবর্তীকালে এই অনুমোদিত গ্র্যাজুয়েশন তালিকার আলোকে পদোন্নতি দেওয়া হবে। শিক্ষক সংকট নিরসনে দ্রুত পদোন্নতি ও প্রধান শিক্ষক নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে 2015 সালে অস্থায়ী ভিত্তিতে গাড়ি চালক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মিরাজ। 2023-24 অর্থবছরে 3টি প্যাকেজে এলটিএম দরপত্রের মাধ্যমে স্ত্রীর নামে বাগিয়ে নেন কোটি টাকার ঠিকাদারি কাজ। আইন অনুযায়ী এটি গুরুতর অপরাধ ও প্রতারণার হলেও কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি মিরাজকে। উল্টো উপহার হিসেবে মিলেছে চাকরির স্থায়ীকরণ।
এমন চাঞ্চল্যকর জালিয়াতির খবর উঠে এসছে মোহনা টিভির অনুসন্ধানে। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। আপনি এখানে কি করতেছেন? ভাবি কি ঠিকাদারি করে? 2015 সালে মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের অস্থায়ী গাড়ি চালক হিসেবে যোগ দেন মিরাজ। অস্থায়ী থাকা অবস্থাতেই দেখাতে শুরু করেন ক্ষমতার কেরামতি। সরকারি বিধিবিধানে তোয়াক্কা না করে নিজ দপ্তর থেকে এলজিএম দপ্তরের মাধ্যমে স্ত্রীর নামে বাগিয়ে নেন কোটি টাকার ঠিকাদারি কাজ। অনুসন্ধানে উঠে আসে MS হিম এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য। কাগজপত্রে এর মালিক চালক মিরাজের স্ত্রী সুলতানা খাতুন। স্ত্রীর নামকে ঢাল বানিয়ে 2023-24 অর্থ বছরে 3টি প্যাকেজে হেমায়েতপুর সিংড়ের সড়ক ও ধামরাই কালামপুর সংযোগ সড়কের 1,39 লাখ টাকার কাজ হাতিয়ে নেয় এ প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে না চাইলেও মোহনা টিভির গোপন ক্যামেরায় অনিয়মের কথা এক প্রকার স্বীকার করেন চালক মিরাজ। ভাবি কি ঠিকাদারি করে? তার নামে কটা কাজ করছেন? একটা প্রথমে একটা পাওয়া গেছিল। কি কাজ করছেন? হেমায়েতপুর সিংড়ে 50-52টা 1 কোটি। পরিচয় গোপন বা ক্ষমতার অপব্যবহার করে লাভবান হওয়ার এই প্রক্রিয়া শাস্তিযোগ্য অপরাধ বলে মত আইনজীবীদের। ক্ষমতার অপব্যবহার করে, প্রতারণা করে, ভুয়া এবং মিথ্যা তথ্য সরবরাহ করে নিজের পরিচয় গোপন রেখে নিজে অবৈধভাবে লাভবান হয়, রাষ্ট্রকে ঠকায়, জনগণকে ঠকায় এবং জনগণের সাথে প্রতারণা করে, সেটা দুর্নীতির শামিল। এই বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে উপবিভাগীয় প্রকৌশলী MM হানিফের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি না হলেও ড্রাইভারের পক্ষে সাফাই গেলেন তিনি। এদিকে কোনো অদৃশ্য হাতের ইশারায় মিরাজের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত তো হয়নি, উল্টো 2024 সালে তাকে উপহার হিসেবে দেয়া হয় চাকরির স্থায়ীকরণ। কত সালে? 24-এ। প্রতারণার নামে সরকারি অর্থ আত্মসাৎকারী মিরাজ এবং তার পেছনে সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান সচেতন নাগরিকরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট প্রসঙ্গ। ডারউইনে অস্ট্রেলিয়ার 198 রানের বিপরীতে নিজেদের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে আলো ছড়াচ্ছে বাংলাদেশ। প্রথম দিনে হাসান মাহমুদের চমৎকার বোলিংয়ের পর আজ দ্বিতীয় দিনে সফরকারী বাংলাদেশের ব্যাটাররা উইকেটে ভালো প্রতিরোধ গড়ছেন। ওপেনার তানজিদ হাসান তামিম করেন হাফ সেঞ্চুরি। প্রথম সেশন শেষে 74 রানে অপরাজিত আছেন তামিম। তার সঙ্গে 28 রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। দিন শেষে 35 রানে অপরাজিত থাকা অভিজ্ঞ মুমিনুল হক 49 রানে আউট হন। লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 181 রান। প্রথম ইনিংসে তারা 17 রানে পিছিয়ে। জনবল সংকটে ব্যাহত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা সেবা। প্রায় 20 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন হলেও সে অনুপাতে এখনও বাড়েনি জনবল। ফলে কাঙ্ক্ষিত সেবা নিতে এসে বাড়ছে রোগীদের ভোগান্তি। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 20 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। 100 শয্যা থেকে 250 শয্যায় অবকাঠামোগত উন্নয়ন হলেও সেই অনুপাতে এখনও অনুমোদন হয়নি প্রয়োজনীয় জনবল কাঠামো। চিকিৎসকদের প্রায় অর্ধেক পদ শূন্য। সম্প্রতি পদোন্নতি ও বদলি সহ নানা কারণে 7 জন বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতাল ছেড়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে। হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন প্রায় 500 রোগী। অন্যদিকে বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 1000-এরও বেশি মানুষ। বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে প্রতিদিনই হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এর ফলে ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। আইসিইউ আমাদের প্রয়োজন, সেটা আইসিইউ নাই। আর অব্যবস্থা আমাদের প্রচুর পরিমাণ আছে, প্রত্যেকটা ক্ষেত্রে অব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে রোগী সেবা, এই ব্যাপারগুলো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে যেন দৃষ্টিতে নেয়। জরুরি বিভাগে ভর্তি হতে যাচ্ছে, তো আমাকে বলছে ওই লাইন ধরে সিরিয়ালে ওখানে না দিলে, ওখানকার সহি না দিলে ভর্তি নিবে না। আমি কতক্ষণ ধরে এই পানি দাঁড়িয়ে থাকবো, করে আমি তো অসুস্থ মানুষ। সীমিত জনবল নিয়ে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টার কথা জানান চিকিৎসকরা। বেশ কয়েকজন চিকিৎসক পদোন্নতিজনিত কারণে এখান থেকে বদলি হয়েছেন, সেই কারণে তাদের পদগুলো এই মুহূর্তে শূন্য রয়েছে, বিশেষ করে সার্জারি এবং মেডিসিন। আমরা ডিপার্টমেন্টালি চাহিদা দিয়েছি বা যোগাযোগ করছি যেন আমাদের বহু সমস্ত পদে বিশেষজ্ঞ চিকিৎসক প্রদান করা হয়। দ্রুত এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড থেকে বড় বাজার পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাত ব্যবসায়ীদের অবৈধ দখলে সংকুচিত হয়ে পড়েছে। ফলে তীব্র যানজটে সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান চান স্থানীয়রা। উচ্ছেদ অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সোহেল আহমেদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ঝিনাইদহের কালীগঞ্জ শহরে হাসপাতালের জরুরি পথ থেকে শুরু করে বাস স্ট্যান্ডের অলিগলি, কালীবাড়ি মোড়, কলেজ রোড কিংবা তরকারি হাট, কোথাও স্বস্তি নেই। রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ ফুটপাতের সাম্রাজ্য। ফুটপাতে ব্যবসায়ীদের দখলে রাস্তা এতটাই সংকুচিত হয়েছে যে রিকশা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও বাধাগ্রস্ত হচ্ছে। সরকারি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজ পর্যন্ত বিস্তৃত এলাকা এখন পথচারীদের চেয়ে ব্যবসায়ীদের দখলে। বাঁশ কাঠ দিয়ে শেড বানিয়ে ফুটপাত ছাড়িয়ে রাস্তার অর্ধেকটা দখল করে রাখা হয়েছে। ফলে চলাচলের সময় প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের নাকের ডগায় এই অবৈধ দখল চললেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। ফুটপাতের কারণে জনসাধারণের চরম দুর্ভোগে পড়ছে। এর জন্য সবাই শঙ্কিত। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফুটপাতে আসি আমরা, গরিব মানুষ, হয়তো কিছু করে খাচ্ছি, আমরা তো আর কিছু জানি না। রাস্তাটা যাতে ক্লিয়ার করে দিয়ে আমাদের এই ফুটপাতে যে ব্যবসাদাররা আছেন তাদেরকে অন্যত্র কোনো জায়গায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে সেরকম সুযোগ সৃষ্টি করে দিবে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। স্থানীয় জনগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন সম্মানিত, তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের আছে যে তাদের বিকল্প পুনর্বাসনের আমরা ব্যবস্থা করে আমরা তাদেরকে এখান থেকে আমরা উচ্ছেদ করব বা উঠিয়ে দেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। এই বেহাল দশা থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন এবং স্থায়ী উচ্ছেদ অভিযানের দাবি স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে ও রিক এর সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদে মানবিক কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে সার, গাছের চারা ও জিআর প্রকল্পের নগদ চেক বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগের ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের রেড ক্রিসেন্টের উদ্যোগে 7 দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে চালকলের লাইসেন্স ও সরকারি চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ করায় ভয়ভীতি, মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী SM সোহাগ সরকার। একাধিক লাইসেন্স নিয়েছেন। টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি এবং ক্যাম্পাস থেকে ইন্ডাস্ট্রির মেলবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে গাজীপুরে BIST টেক্সটাইল ক্লাব উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড়ে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। পঞ্চগড় সীমান্তে পুশিন, মাদক ও চোরাচালান ঠেকাতে মধুপাড়ায় নতুন বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। তাদের দায়িত্ব পালন করবেন। সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB এর উদ্যোগে এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় 3 দিনব্যাপী মাল্টিমিডিয়া, AI ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের 5 বিবি 60টি অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে গরু প্রদান করেছে SDS NGO। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন ঠাকুরগাঁওয়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরিবেশ সুরক্ষা এবং আগামী প্রজন্মকে সবুজের বার্তা দেওয়ার প্রত্যয়ে নাটোরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় সাংবাদিকদের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর প্রায় 6 মাস পরও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। ফলে বিকল্প সরবরাহ ব্যবস্থা ও মজুদ তেলের উপর নির্ভরতা বাড়ছে বিশ্বজুড়ে। এভাবে চলতে থাকলে বিশ্ববাজারে তেলের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে।
প্রণালীটি খুলে দেয়া নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা না হওয়ায় জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। যুদ্ধের আগে প্রতিদিনে জলপথ দিয়ে প্রায় 130-140টি জাহাজ চলাচল করত, এখন চলাচল প্রায় নেই বললেই চলে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহিনী রণতরীকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে সেখান থেকে ইউএসএস এব্রাহাম লিঙ্কনের জায়গায় মোতায়েন করা হতে পারে। খেলার খবর ফুটবল। বার্সেলোনা ছেড়ে 50 মিলিয়ন ইউরোর ফিক্সড ফিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিচ্ছেন স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেস। দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফেব্রিজিও রোমানো বার্তার মাধ্যমে চুক্তিটি নিশ্চিত করেছেন। পার্ক দ্য প্রিন্সেসে 5 বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন 26 বছর বয়সী এই তারকা। এর মাধ্যমে সাবেক স্পেন কোচ লুইস এনরিকের অধীনে আবারও খেলার সুযোগ পাচ্ছেন তোরেস। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ 1 বছর বাকি থাকতেই ক্লাব ছাড়লেন তিনি। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে ফ্রান্সে দ্রুতই তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই প্রথম আলো শিরোনাম, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল। এছাড়া ডারউইনে বাংলাদেশের স্বপ্নের একদিন, আর গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে নিত্যপণ্যের কারখানা। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, মির্জা ফখরুল ইসলামী হচ্ছেন রাষ্ট্রপতি, ছাড়লেন দলীয় মহাসচিব পদ। মার্কিন কোম্পানিকে বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর। দৈনিক সমকালের শিরোনাম, গ্যাস সংকট নিয়ে বেশিরভাগ ভারী শিল্পে উৎপাদন বন্ধ। এছাড়া রাজপথ থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, রাষ্ট্রপতি নির্বাচনে 3 মনোনয়নপত্র জমা। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন দাখিল, জামাত জোটের প্রার্থী অলি, ফখরুলের অপেক্ষায় বঙ্গভবন। এছাড়া ব্রিক্স সম্মেলনের আগে যেতে পারেন প্রধানমন্ত্রী, জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ জরুরি। দৈনিক যুগান্তর, ঝুঁকিপূর্ণ বলে এলএনজি খালাসে আপত্তি, কার্গো বিতর্কে ভুগছে দেশ। এছাড়া গ্যাসের তীব্র সংকট, লাখ লাখ শ্রমিক কর্মহীন, শত শত শিল্প কারখানা বন্ধ, রাষ্ট্রপতি পদে শপথের অপেক্ষায় মির্জা ফখরুল। দৈনিক আমার দেশ, তাদের শিরোনাম, প্রধানমন্ত্রীকে সফরে নিতে দিল্লির নানামুখী তৎপরতা। এছাড়া বঙ্গভবনের পথে মির্জা ফখরুল এবং মন্ত্রিসভায় দলবদলের আলোচনা তুঙ্গে। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষক থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল, মনোনয়নপত্র জমা, প্রতিদ্বন্দ্বী 11 দলের কর্নেল অলি। রাজধানীর পাম্পে তীব্র গ্যাস সংকট, বাসাবাড়িতেও চলছে না চুলা। অটোরিকশায় চার্জ দেয় বেড়েছে লোডশেডিং, দাবি জ্বালানি মন্ত্রী। সিরাজগঞ্জে প্রধান শিক্ষক ছাড়াই চলছে সহস্রাধিক বিদ্যালয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পাঠদান, শূন্য পদ পূরণের আশ্বাস কর্তৃপক্ষের। এবং ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে আলো ছড়াচ্ছে বাংলাদেশ, তানজিদের অর্ধশতকে শক্ত অবস্থানে টাইগাররা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।